ঘটনা শুরু হয় 1988 সালের 28 এপ্রিল বিকালে। আম, বার্সেলোনার 22 জন প্লেয়ার এবং কোচ লুইস আর্গোনেসকে নিয়ে সম্পূর্ণ বার্সেলোনা টিম একটা প্রোটেস্ট করে হচ্ছে সম্পূর্ণ ম্যানেজমেন্টের এগেনস্টে এবং বার্সেলোনার তৎকালীন প্রেসিডেন্ট জোসেফ লুইস নুনেজের এগেনস্টে। সো এই ঘটনাটা আসলে আম, এই প্রোটেস্টটা আসলে বার্সেলোনার হিস্ট্রিতে সবচাইতে বড় রেভলিউশনারি প্রোটেস্ট হিসেবে দেখা হয়, কারণ হচ্ছে মানা হয় যে এই প্রোটেস্টের পরেই বার্সেলোনা, যেটা আজকের বার্সেলোনা যে এতদূর আসতে পারছে, অনেকে মনে করেন যে ওই প্রোটেস্টটা না হলে হয়তো বার্সেলোনা আজকের এই পর্যায়ে আসতো না। এখন কেন এটা মনে করেন, এইটাও আমি আজকের এই ভিডিওর শেষের দিকে বলবো। দিস ইজ দ্য স্টোরি, দিস ইজ দ্য প্রোটেস্ট, যেটা হিস্ট্রি বুকে হিস্পোরিয়া মিউনিটি নামে পরিচিত। তো যেটা বলতেছিলাম, বার্সেলোনার প্লেয়াররা হচ্ছে প্রোটেস্টে বসে আম, নুনেজের এগেনস্টে তৎকালীন প্রেসিডেন্ট একটা হোটেলে, হিসপেরিয়া নামে। সো এই সম্পূর্ণ ইনসিডেন্ট হচ্ছে এই হোটেলের নামের উপর আর কি দেওয়া, হিসপেরিয়া মিউনিটি নামে। তো আম, কাহিনীর শুরু থেকে যাই। কেন এত তো জোসেফ লুইস নুনেসকে আগে আগে আমরা জোসেফ লুইস নুনেজের ব্যাপারে জানি। 1978-এ জোসেফ লুইস নুনেস বার্সেলোনার প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হয়। এবং যদি নুনেজের ব্যাপারে বলতে যাই, নুনেজ হচ্ছে আম, কাতালান শহরের অনেক বড় একজন কনস্ট্রাকশন কোম্পানির মালিক। সো বিগেস্ট, সবচাইতে বড়, কাতালোনিয়ার সবচাইতে বড় কনস্ট্রাকশন কোম্পানি তার ছিল। তো যেহেতু একজন বিজনেসম্যান, সো উনি মনে করেন যে আফটার বার্সেলোনার প্রেসিডেন্ট হওয়ার পর উনি মনে করেন যে বার্সেলোনা ক্লাবটাকে উনি একটা বিজনেস হিসেবে রান করবেন, বা একটা বিজনেস স্ট্র্যাটেজিতে উনি ক্লাবের ফাইন্যান্সিয়াল দিকগুলা আহ, আহ, গোছায় রাখবেন আর কি, যেটাই হোক। তো ওইখান থেকে 1987 সালে, 1987, সো তখনকার সময় এখনকার মতো লা লিগাতে এই প্লেয়ারদের বেতনের ট্যাক্সেস অ্যান্ড অনেক কিছু আছে। সো উনি একটা কাজ করেন, যেটা হচ্ছে যে 1987-এ উনি প্লেয়ারদের ইমেজ রাইটস বিক্রি করেন, অ্যান্ড ওইখান থেকে প্লেয়ারদের একটা হিউজ অ্যামাউন্টের বেতন যায়, যেটার ট্যাক্স আর কি লা লিগাকে তখন দেওয়া লাগে নাই আর কি। তখন ওটা আর কি তখনকার ওই সময় আর কি ওয়েজেসে কাউন্ট হইতো না। সো প্লেয়ারদের সাথে এটা একটা নেগোসিয়েশনে আসে, এবং উনি আর কি এটা এক তো ক্লাবকে ট্যাক্সের হাত থেকে বাঁচাচ্ছে, অন্যদিকে প্লেয়ারদেরকেও হাই অ্যামাউন্টের বেতন দিচ্ছে। সো এটা বেনিফিশিয়াল দিক থেকে। তো আসল ঘটনা ঘটে হচ্ছে 1988 সালে, যখন হচ্ছে আম, বার্সেলোনার ফর্ম খারাপ দিকে যেতে থাকে। আর বার্সেলোনার তৎকালীন কোচ লুইস অ্যারাগনেস। সো অ্যারাগনেসের আন্ডারে বার্সেলোনা তখনকার লা লিগা সিজনে হচ্ছে 6 নাম্বার ফিনিশ করে। সো অ্যান্ড ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগেও হয়তো তখন লেভারকুজেনের সাথে একটু আর্লি রাউন্ডেই বার্সেলোনা নক আউট হয়ে যায়। তো একটা হিট মোমেন্ট আর কি ক্লাবের বাইরে চলতেছিল ফ্যানদের মাঝখানে, অ্যান্ড ফ্যানরা আর কি না প্লেয়ারদের প্রতি, কোচের প্রতি অ্যান্ড প্রেসিডেন্টের প্রতি এমনি না একটু ক্ষিপ্ত ছিল তখনকার সময়। সো এরই মাঝখানে ওই কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো ঘটনা ঘটে, যেটা হচ্ছে সময়ের মধ্যেই স্প্যানিশ ফুটবল হচ্ছে বার্সেলোনার এগেনস্টে অ্যাকশন নেয়। এগেনস্ট ওই যেটা আগে বললাম যে লুইস নুনেজের যে ছিল ইমেজ রাইটস নিয়ে, ইমেজ ইমেজ রাইটস এর টাকা দিয়ে প্লেয়ারদের বেতন অ্যান্ড নিয়ে ট্যাক্স ক্লিয়ার করা নিয়ে স্প্যানিশ ফুটবল আর কি রেস্ট্রিকশন দেয় বার্সেলোনাকে, অ্যান্ড সকল রেকর্ড আবারও নতুন করে জমা দিতে হয়। সো ঘটনাটা ঘটে হচ্ছে যে লুইস নুনেস তখন ঘটনাটা নিজের কাঁধে না নিয়ে দায়ভার, তখন আর কি প্লেয়ারদের কাঁধে দায়ভার চাপিয়ে দিয়ে তাদেরকে ট্যাক্স পরিশোধ করার জন্য বলে দেয়। তো যেটা বলতেছিলাম যে তখন লুইস নুনেস আম, এই সম্পূর্ণ দায়ভার হচ্ছে প্লেয়ারদের উপরে চাপিয়ে দেয়, অ্যান্ড এটা বলে যে এই সকল ট্যাক্স ক্লিয়ার করার মানে ক্লিয়ার করার দায়িত্ব এখন প্লেয়ারদের, যেটা
প্লেয়ার, কোচ অ্যান্ড ম্যানেজমেন্টকে দুই ভাগে ভাগ করে আসলে এই প্রোটেস্টের কোনো লাভই হয় না বলতে গেলে, কারণ দিন শেষে আহ, লুইস নুনেস সামহাও ফ্যানদেরকে নিজের পক্ষে নিয়ে নিছিল অ্যান্ড প্লেয়ারদেরকে একটা ভিলেন হিসেবে শো করে। বলছিলাম যে দিস ইজ দ্য রেভলিউশনারি প্রোটেস্ট হিসেবে দেখা হয় বার্সেলোনার। কেন? সো 1988 সালে এই এই প্রোটেস্টের পর যখন লুইস নুনেস ফ্যানদের সিম্পাথি গেইন করে এই প্রোটেস্টের ফয়সালা বা সিম্পাথি যাই বলি নিজের পক্ষে নেওয়ার পর সে ডিসাইড করে যে সম্পূর্ণ টিম রিবিল্ড করার। আম, তখনকার সময়ে মেইন টিমে জাস্ট 10 জন প্লেয়ার ছিল, 10 জন প্লেয়ারকে রেখে অ্যান্ড বাকি সবাইকে সেল করে দেওয়া হয়, কোচকে সরিয়ে দেওয়া হয় অ্যান্ড এরপরে অ্যাপয়েন্টমেন্ট করা হয় ইভান ক্রুইফকে। সো এজন্যই আর কি মানুষজন এটাকে রেভলিউশনারি হিসেবে দেখে, প্রোটেস্ট হিসেবে দেখে, কারণ হচ্ছে এরপরে ইভান ক্রিফ আসেন বার্সেলোনায়। তার ফিলোসফি, নতুন নতুন ট্যাকটিক্স অ্যান্ড লামাসিয়ার হচ্ছে আম, কি বলে ফিলোসফি লামাসিয়াতে নিজে অ্যাপ্লাই করে লামাসিয়াকে এত বড় একটা একাডেমি করে ফেলা। মানে আর কি আজকের বার্সেলোনার যতটুকু সাকসেস সম্পূর্ণটাই ইউহান ক্রুইফের জন্য and এটা সম্ভব হয়েছিল ওই প্রোটেস্টার জন্যই। যদি না হইতো তাহলে হয়তো ইউহান ক্রুইফ হয়তো আসতেন বার্সেলোনায়, কিন্তু আম, হয়তো আরো লেট হইতো, নাও আসতে পারতেন, বলা যায় না। সো এই জন্যই মানুষ আর কি এটাকে একটা রেভলিউশনারি প্রোটেস্ট হিসেবে নেগেটিভ ইমেজ ক্রিয়েট করছে ক্লাবের প্রতি, বা আম, একটা ইনজাস্টিস হইছে প্লেয়ারদের প্রতি, বা একটা রাজনৈতিক একটা পাওয়ারের উপর দিয়ে এই প্রোটেস্টের একটা সমাধান হয়ে গেছে। তারপরও মাঝে মধ্যে খারাপের মধ্য দিয়েও ভালো কিছু হয়ে যায়, এটাই তার প্রমাণ। তো এই দিস ওয়াজ দ্য স্টোরি আর কি। এই হিস্পোরিয়া ইমিউনিটি আমি যতদূর পারছি আমি সংক্ষেপে বলা ট্রাই করছি, আমি এত ডিটেলে যাই নাই, কারণ হচ্ছে আম, আমি রিসার্চ করছি বাট এত কিছু পাইনি। আমি যতটুকু পাইছি আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার মনে হয় না স্টোরি নিয়ে আগে অনলাইনে বা কোথাও এত কথা হয়েছে, যদিও না এটা এত হিউজ কোনো কি বলে কোনো হিস্ট্রি না বা কোনো স্টোরি না, বাট হিস্ট্রি তো হিস্ট্রি। সো আমার মনে হয়েছে আমি এটা নিয়ে কথা বলা দরকার। এই কয়েকদিন আগে রিল দেখতে দেখতে একটা রিল আসছে সামনে। সো এটা নিয়ে ওটা দেখার পর আর কি রিসার্চ করে মনে হলো যে এটা নিয়ে কথা বলা দরকার, সো বললাম। সো এটাই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক দিন অ্যান্ড থ্যাংক ইউ।